বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন। আর একই সাথে ভক্তরা বিশ্বকাপের আসরে যেই ধরনের ধুমধুমার সেমিফাইনাল দেখার জন্য অপেক্ষা করে তেমন একটা সেমিফাইনাল উপহার আমরা পেতে যাচ্ছি। লামিন ইয়ামাল নাকি কিলিয়ান এমবাপে, উত্তরটা পাওয়া যাবে। বেলজিয়ামকে যেই ম্যাচে স্পেন হারালো, এই ম্যাচে বেশ কয়েকটা চমক আমরা শুরু থেকেই দেখতে পেরেছি। একদম প্রথম যে চমকটা আমার কাছে ব্যক্তিগতভাবে লেগেছে সেটা হলো দে লা ফুয়েন্তে একটা ম্যাজিক দেখিয়েছেন। সেটা হলো পেদ্রিকে বেঞ্চে বসিয়ে রেখে তিনি ফ্যাবিয়ান রুইজকে মাঠে নামিয়ে দিয়েছেন। তার পরিকল্পনাটা কি এমন ছিল যে আমাদের ম্যাচ কন্ট্রোলিংয়ের যে দায়িত্বটা স্বাভাবিকভাবে পেদ্রির উপরে থাকে সেটাকে কিছুটা বাড়িয়ে দিয়েছেন হচ্ছে রদ্রির দিকে, আর ফ্যাবিয়ান রুইজকে নামিয়ে দিয়ে তিনি অ্যাটাকিং জোনে দানি ওলবোর সাথে একটা বাড়তি প্রেস তৈরি করতে চেয়েছেন ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের বিপক্ষে। এই টেকনিকটা যদি, আবারও বলছি, যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে বোধহয় শতভাগ সফল হয়েছেন এই লোকটা। এই লোকটা আরও একটা রেকর্ড গড়েছেন, শুধুমাত্র ফ্যাবিয়ান রুইজকে দিয়ে ম্যাচটাই জেতেননি, বরঞ্চ এমন কিছু করেছেন যেটা সত্যিকার অর্থে তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। উয়েফা নেশনস লিগ থেকে নিয়ে শুরু করে ফিফা বিশ্বকাপ, এখন পর্যন্ত এই জায়গায় এসে এই ভদ্রলোক অর্থাৎ লুইস দে লা ফুয়েন্তে এখন পর্যন্ত 13টা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচ ড্র করেছেন, একই সাথে 12টা ম্যাচ জিতেছেন। তার মানে কোনো একটা ম্যাচ হারেনি। আপনি কি তাকে কোনোভাবে ছোট নজরে কি আর দেখতে পারবেন? সেই সুযোগটা কি আছে? দেখুন, একটা সাবধানী বার্তা আপনাদেরকে আগেভাগে দিয়ে রাখি, আগামী বিশ্বকাপ কিন্তু স্পেনে। এই স্পেন যদি এই সমস্ত জায়গায়, মানে অন্য একটা জায়গায় এসে এই ধরনের ডোমিনেশন দেখাইতে পারে, নিজেদের ঘরের মাঠে কী ধরনের ডোমিনেশন দেখাবে সেটা মোটামুটি আপনি একটু কল্পনা করে দেখতে পারেন। স্পেনের এবারের ওয়ার্ল্ড কাপের যতগুলো ভালো দিক আপনি আলোচনা করবেন তার ভেতরে অন্যতম দিক হলো এখন পর্যন্ত এই সেমিফাইনাল তারা নিশ্চিত করছে মাত্র একটা গোল হজম করেছে, তাও কিনা বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া একটা গোল হজম না করা স্পেন মুখোমুখি হবে কাদের? ফ্রান্সের বিপক্ষে। জয় পরাজয় যেটাই হোক, আপনি এই ম্যাচগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করবেন আপনার কাছে অনেক কিছু প্রাপ্তির আপনি খুঁজে পাবেন। সাচ অ্যান ইনক্রেডিবল অ্যাক্ট। আমি লামিন ইয়ামালকে কেন আসলে অন্য লেভেলের প্রতিভা বলে থাকি জানেন? সেটা আপনারাও বলেন, আমিও বলি। কেন এই ম্যাচটায় অনেকেই দেখবেন একটু নাক সিটকাচ্ছে, কি বলে যে গোল নাই, অ্যাসিস্ট নাই, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। ভাই, যেই ধরনের ইম্প্যাক্ট তিনি রেখেছেন আমার কাছে শুধু মনে হয় যে এইটুকু একটা বাচ্চা কেমনে খেলে, এটা কিভাবে সম্ভব? যদি কিনা থিবো কোর্তোয়া না থাকতো গোলবারের নিচে, তাহলে ওর নামের পাশে গোল থাকতো, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যেই ধরনের খেলাটা লামিন খেলেছে, সত্যি মনোমুগ্ধকর একটা ফুটবল তিনি উপহার দিয়েছেন। ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের জন্য একটা আতঙ্কের নাম যখন আপনি খুঁজতে যাবেন, তো সেই নামটার মধ্যে আপনি লামিন ইয়ামালকে খুঁজে অবশ্যই পাবেন। লুইস দে লা ফুয়েন্তের এই যে মাস্টার স্ট্রোক, এই জায়গাটায় আপনি আরও একটা জিনিস দেখেন, একটা গোপন অস্ত্র তিনি তার হাতে রেখে দিয়েছিল। ঠিক পর্তুগালের ম্যাচে যেই মিকেল মরিনোকে দিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, আবার সেই বেলজিয়ামের বিপক্ষে মিকেল মরিনো আসলেন, গোল করলেন, জিতে গেলেন, রেকর্ডও করলেন। শুধু কি জিতলেন না, রেকর্ডও গড়েছেন। রেকর্ডটা কি? যে এখন পর্যন্ত তিনি, আমি যদি ভুল না করি, আবারও বলছি, আমি যদি ভুল না করি, তাহলে রেকর্ডটা হচ্ছে এমন যে ফুটবল ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসে নকআউট স্টেজে বদলি খেলোয়াড় হিসেবে নেমে তিনি 2টো ম্যাচ জয়লাভ করেছেন। প্রথম কাদেরকে হারিয়েছিলেন? পর্তুগালকে। ক্রিস্টিয়ানো রোনালদোকে খালি হাতে বিদায় করে দিয়েছেন। এরপরে যখন বেলজিয়াম আসলো, সেই বেলজিয়ামকে তিনি শেষ মুহূর্তে এসে গোল দিয়ে ম্যাচটা বের করে নিলেন। এই ধরনের গোপন কিছু ব্যক্তি বা অস্ত্র যখন একজন কোচের হাতে থাকে, তখন তিনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। দ্বিতীয়ার্ধে যখন পেদ্রিকে নামালেন, তখন তার কাছে আসলে কি প্রয়োজন ছিল সব থেকে বেশি? যে আমার এই মুহূর্তে ম্যাচের কন্ট্রোল আরও বেশি বাড়াইতে হবে, শুধুমাত্র ডোমিনেশন দেখালে হবে না, ম্যাচের কন্ট্রোল আরও বেশি বাড়াইতে হবে। পেদ্রি আসলো, নিজের ন্যাচারাল খেলাটা খেললো এবং স্পেনকে ভালো একটা সূচনা এনে দিল। সূচনাটা কোন জায়গায়? যেই জায়গাগুলো সব থেকে বেশি প্রয়োজন ছিল পেদ্রিকে এই মুহূর্তে দরকার, নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কন্ট্রোল, এবং সেটা পেদ্রি খুব ভালোভাবে করতে জানে। এবং পেদ্রির প্রোফাইলটা তো আসলেই এরকম। বলা চলে বেলজিয়ামের হয়ে একটা খারাপ দিন গেল থিবো কোর্তোয়ার, একই সাথে এই খারাপ দিনটা রিয়াল মাদ্রিদ ভক্তদের। ইনজুরিতে তিনি মাঠ ছাড়লেন, শুধু মাঠ ছাড়লেন না, বিশ্বকাপের আসর থেকেই এক প্রকার ছিটকে গেল তার দল। যদি বেলজিয়ামের হয়ে থিবো কোর্তোয়া শেষ পর্যন্ত থাকতেন তাহলে কি হতো সেই আলাপ পরে, কিন্তু যতক্ষণ তিনি মাঠে ছিলেন স্পেনের জন্য এক প্রকার বাধা হয়ে তিনি ছিলেন।
মানে শেষ মুহূর্তে এসে বলা যায় যে বেলজিয়ামের একটা সোনালী প্রজন্মের বিদায় এক প্রকার হয়ে গেল। কেভিন ডি ব্রুইনা থেকে নিয়ে শুরু করে থিবো কুর্তোয়া যারা ছিলেন এই সিনিয়র ব্যাচটা এখন বোধহয় বিদায় হয়ে যাবে বলা চলে। তাহলে ওই যে শুরুতে যেটা বলছিলাম, একটা দুর্দান্ত সেমিফাইনাল আপনার জন্য অপেক্ষা করছে, সে ব্যাপারে একদম অল্প কিছু কথা বলে বের হয়ে চলে যাই। সেটা হলো, আপনার মনের মধ্যে শুরু থেকে একটা প্রশ্ন ছিল, মানে বিশ্বকাপের সূচনা লগ্ন থেকে আপনার মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরেছে যে এই ফ্রান্সকে আসলে কে আটকাবে, কে থামাবে। এই প্রশ্নের উত্তরটা বোধহয় এখন আপনি কিছুটা বলেন, আংশিক বলেন কিংবা 50-50 বলেন, আপনি বোধহয় পেয়ে যেতে যাচ্ছেন। তার কারণ যেই ফ্রান্স এতদিন পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত আসার আগ পর্যন্ত যেভাবে তারা ডমিনেট করেছে, সেই ডমিনেটের বিপক্ষে একটা দল দাঁড়িয়ে যদি বলতে পারে আমরাও তোমাদের চেয়ে কম না, সেই দলটা বোধহয় স্পেন। এবং সেই উত্তরটা তারা কিন্তু একেবারে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত দিয়ে গেল। আপনি যখন দেখবেন যে ফ্রান্সের এই ধরনের অ্যাটাকের বিপক্ষে আপনার স্পেন কতটা দাঁড়াতে পারে, কতটা যৌক্তিক উত্তর দিতে পারে, এইটা যখন আপনি খুঁজতে যাবেন তখন আপনি সেই রসদগুলো খুঁজে পাবেন। আপনি কুবার্সির সাথে লাপোর্তার যেই সমন্বয়টা দেখা যাচ্ছে, এই সমন্বয়ের সাথে এক পাশে কুকুরেলা যখন যুক্ত হয়ে যায় আর অন্য পাশে যখন পেড্রো পোরো যখন যুক্ত হয়ে যায়, তখন আপনি এই ডিফেন্স লাইনকে আপনি কি কোনোভাবে ছোট করে দেখতে পারবেন? সেই সুযোগটা বোধ হয় নাই। তাই বলি সেমিফাইনালটা হবে সেমিফাইনালের মতো। লামিন নাকি কিলিয়ান এমবাপে, উত্তরটা মাঠের ওই 90 মিনিটে পাওয়া যাবে। তবে লুইস দে লা ফুয়েন্তে যে আসলেই কিছু একটা ম্যাজিক জানেন, সেই ম্যাজিকের কিছু একটা উত্তর বোধ হয় আমরা সেমিফাইনালে দেখতে যাচ্ছি। সেমিফাইনালটা এমন হোক, বিতর্কমুক্ত হোক, আমরা সুন্দর ফুটবল দেখার অপেক্ষায় রইলাম। আপনারা বেলজিয়াম এবং স্পেনের ম্যাচে সবথেকে সেরা মোমেন্ট আপনার কাছে কোনটা ছিল জানাবেন, এবং একই সাথে ফ্রান্স স্পেন ম্যাচটা কেমন হবে এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।